আসসালামু আলাইকুম। বিউপি, এফএডাবলএস, এফ ট্রিপল এস পরীক্ষা দেওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা প্রয়োজন, কোন কোন বই পড়তে হবে, কোন কোন টপিকস পড়তে হবে, এফএডাবলএস, এফ ট্রিপল এস নিয়ে আপনাদের যত কনফিউশন রয়েছে সবগুলো আজকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর মাধ্যমে। আজকে আমরা ডিটেলসে সবকিছু আলোচনা করব। আচ্ছা, আমরা নেক্সট দেখি, চলেন। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিউপির যে রোড ম্যাপ, যেটা মানে মার্ক যে কাউন্ট করা হয়, এটা অ্যাকচুয়ালি কিভাবে। দেখেন, আমরা জানি কিন্তু বিউপি যে ভর্তি পরীক্ষা হবে এখানে কিন্তু 100টা এমসিকিউ থাকবে। বাট 100টা এমসিকিউ কে কি করা হবে, এখানে 100টা এমসিকিউ কে এখানে 55%-এ কনভার্ট করা হবে। আর বাকি 45% যেটা রয়েছে সেটা আসবে আপনার কই থেকে, এসএসসি জিপিএ ও এইচএসসি যে জিপিএ রয়েছে এটার উপর থেকে আসবে। চলেন আমরা দেখি 25% যে মার্কটা আসবে এটা আসবে কই থেকে। এই যে আমাদের এইচএসসি জিপিএ, আপনি এইচএসসি তে যদি আপনার জিপিএ 5 থাকে তাহলে আপনি কিন্তু এখানে 25%ই ক্যারি করবেন। তারপরে দেখেন বাকি যে 20%, এই 20% আসবে কই থেকে, এসএসসি যে জিপিএ রয়েছে সেখান থেকে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আজকে কিন্তু আমরা ডিটেলসে সবকিছু আলোচনা করব। তো দেখেন, এমসিকিউ 100 মার্ক, সেটা কততে কনভার্ট করা হবে, 100 কনভার্ট হবে 55%-এ। তার মানে আপনি যদি এখানে 100-র মধ্যে 100ই পান, সেই মার্ক আপনার কত হবে, 55 হয়ে যাবে। আর বাকি 45 আসবে কই থেকে, এসএসসি জিপিএ আর এইচএসসি জিপিএ থেকে আসবে। এইচএসসি জিপিএ থেকে কত, 25%। অর্থাৎ আপনার জিপিএ যদি 5 হয় তার সাথে 5 গুণ করবেন, তাহলে কত, 25%। এটা আসবে আপনার এইচএসসি জিপিএ থেকে। আর এসএসসি জিপিএ থেকে কত আসবে, এখানে আপনি 4 দিয়ে গুণ করবেন। আপনার যদি ফুল 5 থাকে তাহলে আপনি এখানে 20% বা 20 মার্কই ক্যারি করতে পারবেন। আর যার যত জিপিএ সেটার সাথে 4 এবং এই জিপিএ এর সাথে 5 গুণ করবেন, তাহলে আপনি এখানে মার্কটা বের করে নিয়ে আসতে পারবেন। অনেকের জিপিএ আসলে কম, এটা দেখে মনে করতে পারেন যে আমার ভাই অনেক জিপিএ তো কম, আমি হয়তো চান্স পাবো না, এমন কিন্তু অ্যাকচুয়ালি না। জিপিএ যতই কম হোক, আপনি যদি ভালো মতো প্রিপারেশন নেন, প্রিপারেশন নিয়ে যদি এখানে যদি আপনি সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চান্স হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আমরা দেখি, চলেন আমরা কিছু এখন ট্যাক্স দেখবো বিউপি ভর্তি পরীক্ষার জন্য। এগুলো আপনার অবশ্যই অবশ্যই জানতেই হবে। তো আমরা দেখি প্রথমে লিটারেচার নিয়ে বলা আছে। লিটারেচার অংশ বিসিএস প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেটাই এনাফ। এটা কিসের জন্য বলা হচ্ছে, লিটারেচার যে বাংলা এবং ইংরেজি, বাংলা এবং ইংরেজি এই দুইটার জন্য আপনার বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে, বিগত প্রশ্ন যেগুলো রয়েছে কিসের উপর রয়েছে, এই লিটারেচারের উপর রয়েছে। এইগুলো যদি আপনি ভালোভাবে ক্লিয়ার করেন তাহলে বিউপি লিটারেচার নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ। এগুলোর মধ্য থেকে আপনি কমন পেয়ে যাবেন। তো এমসিকিউ যখন পড়বেন তখন ব্যাখ্যা যেটা দেওয়া আছে ওইটা একটু ভালোভাবে দেখে নেবেন। যদি বিগত প্রশ্ন না থেকে আসে তাহলে ব্যাখ্যার যে অংশটা আছে সেখান থেকে আসবে। তারপরে এফ ট্রিপল এস ইউনিটে প্রচুর পরিমাণে সিনোনিম অ্যান্টোনিম আসে। আমরা কিন্তু বিগত বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উপর অ্যানালাইসিস করে এই বিষয়গুলো আমরা বের করেছি। তো দেখেন, এফ ট্রিপল এস যে ইউনিটটা রয়েছে সেটার জন্য আপনার প্রচুর সিনোনিম অ্যান্টোনিম আসে। এই সিনোনিম অ্যান্টোনিম আপনি কি করবেন, আপনার কাছে যে বইটাই থাক সেই বই থেকে প্রথমে বিগত প্রশ্নের যে সিনোনিম অ্যান্টোনিম আছে সবগুলো ভালোভাবে পড়ে নেবেন। প্রশ্ন সচরাচর বিগত প্রশ্ন থেকেই কমন দিয়ে দেয়। তো বিগত প্রশ্ন পড়ার পাশাপাশি আপনি কি করবেন, আপনার যে ফার্স্ট পেপার যেটা রয়েছে, ইএফটি যেটা রয়েছে আপনার ইংলিশ ফার্স্ট পেপার, এখান থেকে সুন্দর করে বিগত বছরের যে এই যে সিনোনিম অ্যান্টোনিম রয়েছে আপনার বইয়ের শব্দার্থ যাকে বলা হচ্ছে আর কি, সেটা ভালোভাবে দেখে নেবেন। বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে পড়বেন, অন্যান্য ইউনিভার্সিটিতে যেগুলো আসছিল সেখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আপনার কাছে যে বইটা আছে সেই বইতে যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে সেটা একটু ভালোভাবে দেখে নেবেন। এটা কিসের জন্য, অ্যাকচুয়ালি এফ ট্রিপল এস এর জন্য। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। লিটারেচারের জন্য আমরা তাহলে কি ফলো করতেছি এখানে, বিসিএস কোশ্চেন ব্যাংক বা প্রিভিয়াস যে কোশ্চেন গুলো ছিল আমাদের চাকরি পরীক্ষা বলি কেন, তারপরে যদি আমরা বলি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সবগুলো কিন্তু এইগুলো পড়ে নেবেন লিটারেচারের জন্য। তারপরে ট্রিপল এস এই ইউনিটে আমাদের কি দেখতেছি, ইংরেজিতে সিনোনিম অ্যান্টোনিম বেশি আসে। তার মানে এই ইউনিটের জন্য আমার সিনোনিম অ্যান্টোনিম অনেক ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তারপরে যতটুকু প্রয়োজন ততটা পড়তে হবে, এটা আমি কিছুক্ষণ পর দেখাবো। নির্দিষ্ট কিছু টপিকস আছে যেগুলো থেকে বিউপিতে বারবার প্রশ্ন এসেই থাকে। তো এই টপিকস গুলো ভালোভাবে শেষ করার পর আপনি অন্যান্য গুলোতে যাবেন। তো এই টপিকস আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। তারপরে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস কোশ্চেন প্যাটার্ন একটু আপনাকে বুঝতে হবে, কিছুটা এখানে আলাদা রয়েছে, বিট ডিফারেন্ট রয়েছে, কিছুটা পার্থক্য রয়েছে। এই জন্য আপনাকে কোশ্চেন ব্যাংক একটু ভালোভাবে পড়তে হবে। কোশ্চেন ব্যাংক ভালোভাবে পড়ার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কোন ইউনিটে কিভাবে কোশ্চেন করা হচ্ছে। আর আপনি কোশ্চেনের যদি প্যাটার্ন একবার বুঝতে পারেন তাহলে ভাই আপনার কাছে পরীক্ষা দেওয়াটা অনেক ইজি হয়ে যাবে, কারণ আপনি বুঝতে পারতেছেন যে কোন প্যাটার্নে এখানে কোশ্চেন করা হচ্ছে এবং আমি নির্দিষ্ট একটা টপিকস পড়তেছি, এটা অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হবে এটা আপনি এই কোশ্চেন প্যাটার্ন পড়লেই বুঝতে পারবেন। তারপরে চলেন
ঢাকা ইউনিভার্সিটির B+D ইউনিট এবং BCS কোশ্চেন ব্যাংক, এই দুইটা যদি আপনার ভালোভাবে কভার না হয় তাহলে আপনার ভর্তি পরীক্ষা দেওয়াই উচিত না। 100% ভালোভাবে কভার করবেন ঢাকা ইউনিভার্সিটি B+D ইউনিট কোশ্চেন ব্যাংক এবং BCS কোশ্চেন ব্যাংক, এগুলো থেকেই কিন্তু প্রশ্ন রিপিট হয় FSSS ইউনিটে। FSSS ইউনিট যেটা, এনারা একটু সচরাচর ইউনিক কোশ্চেন করার ট্রাই করে, আর FSSS আমরা দেখতে পাচ্ছি বিগত প্রশ্ন যেগুলো এগুলোর মধ্যে থেকে কমন দেখা যাচ্ছে। তাহলে FSSS এর জন্য আপনার কি করতে হবে, ভালোভাবে ঢাকা ইউনিভার্সিটি B+D এবং BCS কোশ্চেন ব্যাংক। সৌভাগ্যজনকভাবে এটাই সত্য যে BCS কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি সব ইউনিভার্সিটির প্রশ্নকর্তা যারা রয়েছে তারা কিন্তু ফলো করে, একটা আদর্শ মান ধরা হয় এই BCS কোশ্চেনকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা যদি ভালোভাবে কমপ্লিট করেন আপনার রাবি ছবি এগুলোতেও প্রশ্ন কমন পেয়ে যাবেন। তারপরে দেখি ভাইভা হবে না এবার, গত বছর ভাইভা হয় নাই, সবকিছু রিটেন অর্থাৎ MCQ ছিল। সাবজেক্ট কিছু কন্ডিশন রয়েছে, কিছু সাবজেক্ট পেতে গেলে আপনার কিছু কন্ডিশন রয়েছে, এইচএসসি এসএসসি এগুলোর উপর কিছু কন্ডিশন রয়েছে, এগুলো আমরা দেখবো নেক্সটে। তারপর দেখবো ইউনিট প্রপার গাইডলাইন্স। আপনার একটা কি দরকার, প্রপার গাইডলাইন্স দরকার, যে আসলে আপনাকে দেখাই দেবে আপনাকে আসলে কোন পথে যাইতে হবে। তিনি আপনাকে দেখাবে যে কি কি করতে হবে, করা কিন্তু আপনাকেই লাগবে, কাজ কিন্তু কি করতে হবে আপনাকেই লাগবে। আপনার মেন্টর কি করবে, যে আপনাকে দেখাবে যে এইটা এটা পড়ো, এইটা পড়া লাগবে, এইভাবে পড়ো, এইটা কাজ করবে কে, মেন্টর। বাকি সব কাজ আপনাকে কিন্তু করতে হবে। প্রপার গাইডলাইনটা কিন্তু অনেক বেশি জরুরি। তারপরে আমরা একটু ইউনিট ভিত্তিক যে আবেদনের যে যোগ্যতা রয়েছে সেটা একটু দেখব। প্রথমে আমরা দেখব FST অর্থাৎ সায়েন্স ইউনিট যেটা, সেখানে এসএসসি ও এইচএসসি তে আলাদা করে 5.0 পেতে হবে, টোটাল 10, 5 যোগ করলে 10 হয়ে যাচ্ছে, এখানে কোনো প্রবলেম নাই। তারপরে আমরা দেখব FBS যেটা বিজনেস ফ্যাকাল্টি, এখানে দেখেন বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, এনারা কিন্তু 3 ইউনিটের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে কিন্তু FBS এ। তারপরে FSSS, FSSS এখানেও কিন্তু এই যে 3 ইউনিটের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। তার মানে FST যেটা, এখানে শুধুমাত্র সায়েন্স ইউনিটের যারা শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবে, বাকি যতগুলো ইউনিট রয়েছে সবগুলোতে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ, বিশেষ করে যারা মানে বিভাগ পরিবর্তনের ট্রাই করে যে আমি বিজ্ঞান বিভাগ থেকে বা বাণিজ্য বিভাগ থেকে কি করবো, বিভাগ পরিবর্তন করব, তাদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ এটা। আচ্ছা আমরা একটু দেখি চলেন। FBS যেটা, এখানে যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয় তার মার্ক কত লাগবে বা জিপিএ কত লাগবে, এখানে 4.25 লাগবে, 4.25। এটা কিন্তু এসএসসি এবং এইচএসসি তে আলাদা করে কি লাগবে, 4.25। টোটাল যোগ করে কত হইতে হবে, 9.00। তার মানে এটা হলো সর্বনিম্ন নাম্বার। 4.25 এর নিচে যদি আপনার জিপিএ থাকে তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন না। বাট আবার কি করতে হবে, এই দুইটা যোগ করে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এই দুইটার জিপিএ যোগ করে আপনার অবশ্যই কত হইতে হবে, 9.00 হইতে হবে। এই কন্ডিশনটা একটু ভালোভাবে খেয়াল করবেন। তারপর আমরা দেখি চলেন মানবিক ও বাণিজ্য। মানবিক ও বাণিজ্য বিভাগের যারা শিক্ষার্থী তারা যদি FBS ইউনিটে পরীক্ষা দিতে চায় তাদের জন্য জিপিএ দরকার কত, 4.00। অর্থাৎ আপনার এসএসসি ও এইচএসসি দুইটাতে কত লাগবে, 4.00 লাগবে। বাট টোটাল যোগ করে কত হইতে হবে, 8.50। তার মানে 4.00 যদি আপনি নিচে পান তাহলে কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন না। বাট দুইটা যোগ করে আবার কত হইতে হবে, দুইটা যোগ করে আবার হইতে হবে কিন্তু 8.50। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তার মানে ব্যাপারটা কি, এখানে আপনি যদি একটা বিষয়ে একটা ইয়েতে আর কি এই যে এসএসসি তে যদি 4.00 পান তাহলে এইচএসসি এখানে আপনার কত পাইতে হবে, অবশ্যই 4.50 পাইতে হবে, কারণ এখানে 8.50 এটা মাস্ট লাগবে টোটাল যোগ করে। তারপরে আমরা দেখবো চলেন FSSS যে ইউনিটটা রয়েছে সেটা, এখানেও কিন্তু 3টা ইউনিটের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞান, বাণিজ্য, মানবিক 3টা ইউনিটের শিক্ষার্থীদের জন্যই ন্যূনতম এখানে 4.00 লাগবে। অর্থাৎ এসএসসি এইচএসসি দুইটাতেই কি লাগবে, 4.00 লাগবে। মানে 4.00 এর নিচে যদি হয় ও পরীক্ষা দিতে পারবে না। আবার শর্ত কি, 4.00 তো থাকা লাগবে, কিন্তু টোটাল যোগ করে বিজ্ঞানের কত হইতে হবে, 9.00। অর্থাৎ কেউ যদি এসএসসি তে 4.00 পায় তাহলে এইচএসসি তে তার কত পাইতে হবে, অবশ্যই 5.00 পাইতে হবে। অথবা যেভাবেই হোক 9.00 মিলাতেই হবে, কিন্তু এই 4.0 নিচে আসা যাবে না। তারপরে বাণিজ্যের 4.0 টোটাল যোগ করে কত হবে, সেম ভাবে 8.50। মানবিকের 4.0 কত হইতে হবে, 8.25। এই বিষয়টা একটু খেয়াল রাখবো আমরা। তারপরে FSSS ইউনিট, এখানেও সবাই পরীক্ষা দিতে পারবে। বিজ্ঞানের 4.50 এটা সর্বনিম্ন লাগবেই, দুইটা এই যে এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে কত লাগবে,
4.50 4.50 লাগবে, এই টোটাল যোগ করে 9 হয়ে গেছে, এখানে আর এক্সট্রা নাই। 4.50 আপনার থাকলেই হয়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি চলেন বাণিজ্য বিভাগে 4.00, এই দুইটাতেই এসএসসি এইচএসসি দুইটাতেই 4.00, বাট টোটাল যোগ করে কত হবে 8.50 পাইতে হবে। মানে সর্বনিম্ন 4.00, কিন্তু আপনার যোগ করে কত হইতে হবে অবশ্যই 8.50, তার মানে অবশ্যই আপনাকে একটাতে বেশি পাইতেই হবে। তারপর দেখি চলেন মানবিকের 4.00 লাগতেছে, এখানে টোটাল যোগ করে কত হইতে হবে 8, তার মানে আপনার যদি 4.0 থাকে দুইটাতেই, তাহলে 8 হয়ে যাচ্ছে, আপনার তাহলে কোনো টেনশন করা লাগতেছে না। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা একটু মান বন্টন দেখবো চলেন। আমরা মেইনলি দুইটা ইউনিট নিয়ে কাজ করতেছি, FASS FSSS, এই দুইটা ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন যেটা বা মান বন্টন যেটা, দুইটাই কিন্তু সেম। সাধারণ জ্ঞান এখানে 40, এখানেও সাধারণ জ্ঞান 40, এবং এই সাধারণ জ্ঞান প্রশ্নটা কিসে হবে, এই যে জিকে প্রশ্ন, এই জিকে প্রশ্নটা ইংরেজিতে হবে। এই যে জিকে প্রশ্ন এটা কিসে হবে ভাই, ইংরেজিতে হবে। এই জন্য কিন্তু স্টুডেন্টরা অনেক বেশি ভয় পেয়ে যায়, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে কিন্তু 90% যে কোশ্চেনটা হবে এটা অনেক সহজ ইংরেজিতে হবে। আপনি প্রশ্ন দেখলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে প্রশ্নে কি বলা হচ্ছে। আর আপনি তো এতদিন ধরে ইংরেজি সাবজেক্ট ছিল আপনার, আপনি তো পড়ে আসেন, সো কোনো প্রবলেম হবে না। আর ইংরেজি যেটা এটা তো অবশ্যই ইংরেজিতেই হবে, এটাতে 40 মার্ক, এটাতেও 40 মার্ক, বাংলাতে 20 মার্ক, বাংলাতে এটাতেও 20 মার্ক, এই টোটাল কত মার্ক 100 মার্ক। এখানে কি জাস্ট বাংলা কোশ্চেন বাংলাতে হবে, আর বাকি যে দুইটা ইংরেজি তো ইংরেজিতেই হবে। সাধারণ জ্ঞানে যে 40 মার্ক এটাও কিসে হবে, এটাও কিন্তু ইংরেজিতে হবে। এদিকে একটু আমরা খেয়াল রাখবো। আচ্ছা, কোন পরীক্ষাতেই তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তার মানে তুমি কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, মানে ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে। আর এখানকার সাধারণ জ্ঞান যেটা, এটার জন্য অ্যাকচুয়ালি ক্যালকুলেটর যে লাগবে এমন কোনো কথা নাই, ক্যালকুলেটর কিন্তু এখানে লাগবে না। আমরা এখন পর্যন্ত দেখে আসছি যে তেমন কোনো কঠিন প্রশ্ন মানে ম্যাথ রিলেটেড কোনো কোশ্চেন দেয় নাই যে সেখানে ক্যালকুলেটর লাগবে। আর যেটা দিয়েছে এটা আপনি অবশ্যই পারবেন যদি আপনি বারবার প্র্যাকটিস করে থাকেন। আচ্ছা, তারপরে FASS আর FSSS, এখানে বাংলা ছাড়া বাকি যে ইংরেজি সাধারণ জ্ঞান এটা ইংরেজি মাধ্যমে হবে, এটা আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে সাধারণ জ্ঞান কিসের মাধ্যমে হবে, ইংরেজিতে হবে। বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই, এখানে যে প্রশ্নগুলো হয়ে থাকে এই প্রশ্নগুলো অনেক সহজ সরল ভাষায় হয়ে থাকে। জিকে প্রশ্ন কঠিন হতে পারে, বাট ভাষা যেটা এটা আপনি সহজেই বুঝতে পারবেন। আপনি যদি বাংলা জিকে ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনি একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আসলে এই বিষয়টা চাচ্ছে, তখন আপনি চারটা অপশন দেখার পর এমনিতেই বুঝতে পারবেন যেটা কোনটা সঠিক উত্তর। FST FBS এটা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে কোশ্চেন করা হবে, এখানে বাংলার কোনো কারবার নাই। আচ্ছা, এখন আমরা মেইন যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব, ইংরেজি। এটা আমরা একটু দেখি চলেন। এখন সাবজেক্ট ওয়াইজ যে গুরুত্বপূর্ণ টপিকস যেগুলো, এগুলো কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিকস, আমরা অনেক অ্যানালাইসিস করে এই টপিকস গুলো বের করেছি। এটা একটু দেখবো আমরা বিউপি যে ইংলিশ এটা আমরা দুইটা ভাগে বিভক্ত করতে পারি, গ্রামারকেও দুইটা ভাগে বিভক্ত করতে পারি, একটা নর্মাল যে গ্রামার রাখি সেটা, এবং আরো কিছু ইম্পর্টেন্ট রুলস রয়েছে সেটা, আর একটা হলো আমাদের মেমোরাইজিং। আমরা সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলেন দেখি আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে। অবশ্যই পার্টস অফ স্পিচ যেটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা আপনাকে অবশ্যই জানতেই হবে। তারপরে ভার্ব, ভয়েস, তারপরে প্রিপজিশন, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, আর্টিকেল, তারপরে ন্যারেশন, তারপরে ফ্রেজ, ক্লোজ, তারপর দেখেন ডিগ্রি, ট্যাগ কোশ্চেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর চেঞ্জিং সেন্টেন্স। এগুলো কিন্তু একেবারে বেসিক, এগুলো কিন্তু সব ইংরেজির বেসিক, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে চান আর আপনি যদি এই টপিকগুলো না জানেন তাহলে কিন্তু হবে না। আপনি যদি অ্যাডমিশন দিতে চান তাহলে আপনাকে অবশ্যই এই টপিকসগুলো সম্পর্কে অনেক একটা ভালো ধারণা রাখতে হবে, না হলে কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যাবে, আপনি ইংরেজি পারবেন না। আর ইউনিভার্সিটিতে সচরাচর সবচেয়ে বেশি ভয় পায় পোলাপান এই ইংরেজি কোশ্চেন নিয়ে, যে ইংরেজি কোশ্চেন যে কেমন হবে, এটা তো অনেক বেশি কঠিন হতে পারে। তো এই বিষয়গুলো যদি আপনি জানা থাকে, বেসিক ভালোভাবে কমপ্লিট করা থাকে, তাহলে আপনি কিন্তু এই ভয়টা আর পাবেন না। সবচেয়ে বেশি ভয় থাকে কিন্তু এই ইংরেজিতেই। তো চলেন দেখেন, আপনাদের ভয় দূর করার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি, সেটা হলো ইংরেজি 10টা বেসিক ক্লাস, এটা আমরা ফ্রি করে দিয়েছি। যারা আমাদের ব্যাচে আছেন তাদের টেনশন করা লাগবে না, তাদের স্পেশাল ক্লাস নেওয়া হবে এগুলোর উপর। বাট যারা বাইরে রয়েছেন, আমাদের ক্লাসগুলো কিভাবে নেওয়া হয়, কি রকম করে আমরা পড়াই, সেটা বোঝানোর জন্য আমরা এই 10টা ক্লাস সবার জন্য ফ্রি করে দিয়েছি। জাস্ট কি করতে হবে, আপনি যে চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে এই নাম্বারে নক দেবেন, তাহলে হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স, তারপর ভয়েস, সবগুলো নিয়ে একটা কি রয়েছে, সুন্দর 10টা বেসিক ক্লাস নেওয়া হয়েছে। এগুলো ইংরেজির একেবারে বেসিক, এগুলো ক্লাস করার মাধ্যমে আপনার ইংরেজি যে ভিত সেটা গড়ে উঠবে। আচ্ছা, আমরা কিছু আপনাদেরকে বলছিলাম যে স্পেশাল কিছু আইটেমস রয়েছে,
আমরা এটা একটু দেখবো। চলেন, আমরা দুইটা ভাগে বিভক্ত করছিলাম, এমনিতে নরমাল গ্রামার যেটা সেটা আলোচনা করলাম। এখন আমরা দেখবো স্পেশাল আইটেমস যেগুলো রয়েছে এগুলো একটু দেখবো আমরা। তো দেখেন হোয়াইল হোয়াইলের যে রুলস যেগুলো রয়েছে বা ব্যবহার যেগুলো রয়েছে সেটা এমবেডেড কোশ্চেন, তারপরে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, তারপর ট্যাগ কোশ্চেন, স্পেশাল ইউজ অফ ডিগ্রি। এই যে দেখেন এখানে কিন্তু 17টার মতো কি দেওয়া রয়েছে, স্পেশাল আইটেমস রয়েছে। এই স্পেশাল আইটেমস গুলো আপনাকে অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে, অবশ্যই ভালোভাবে শেষ করতে হবে। এই আইটেমস গুলো যদি আপনি ভালোভাবে শেষ না করেন, বিউপির যে ইংরেজি যেটা রয়েছে ইংলিশটা কিন্তু ভালোভাবে আপনি কভার করতে পারবেন না। তার মানে আপনার 100% প্রস্তুতি সম্পূর্ণ হবে না। তো আমরা যে টপিকস গুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি এই টপিকস গুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন। এখানে মোট 17টার মতো টপিকস রয়েছে। আচ্ছা, এখন আমরা দেখবো বিউপি বাংলাটাকে আমরা কিভাবে সহজে ক্র্যাক করতে পারি। দেখেন বাংলাটাকে আমরা কিন্তু দুইটা ভাগে বিভক্ত করতে পারি। একটা হলো আমাদের প্রথম পত্র। এই প্রথম পত্র থেকে যে গুরুত্বপূর্ণ যে লাইন রয়েছে, গদ্য, পদ্য, গল্প, উপন্যাস, নাটকের যে গুরুত্বপূর্ণ লাইন, এগুলো আপনাকে মাস্ট পড়তে হবে। গুরুত্বপূর্ণ লাইন, বিভিন্ন গুরুত্বপূর্ণ লাইন, এই গুরুত্বপূর্ণ লাইনগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। তারপরে আমরা এই প্রথম পত্র থেকে লেখক পরিচিতি যেটা রয়েছে এটা কিন্তু আমাদের দেখতে হবে। লেখকের যে বিভিন্ন সাহিত্যকর্ম রয়েছে এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আপনি যে গদ্য পদ্য পড়বেন সেখানে কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থ, এই শব্দার্থ গুলো আপনাকে ভালোভাবে কমপ্লিট করে নিতে হবে। এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয় পত্র যদি আমরা আলোচনা করি, আমি কিন্তু আপনাদের সবগুলো টপিকস দেখাবো, এমনিতে বলতেছি আমরা কিভাবে ভাগ করতে পারি। এই দ্বিতীয় পত্র যেটা রয়েছে সেটাকেও কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইলো কি আমাদের ব্যাকরণ, আর একটা হইলো আমাদের মেমোরাইজিং বা মুখস্থ টপিক। মেমোরাইজিং বা মুখস্থ টপিক, এই সব বিষয়গুলো যদি আপনি একটু ধরে ধরে ভালোভাবে কমপ্লিট করেন, ভাই আপনি যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন সবগুলো ইউনিভার্সিটিতে টিকে যাবেন। জাস্ট আপনার কি করতে হবে, একটু ভালোভাবে পড়তে হবে। আমরা কিন্তু আপনাদের জন্য সুন্দর একটা গাইডলাইনের ব্যবস্থা করেছি। আমরা আপনাদের সবকিছু বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। এখন জাস্ট আপনার নিজের পড়াশোনা করা, তাহলেই হয়ে যাবে। চলেন আমরা একটু দেখবো। প্রথমে আমরা দেখবো, চলেন বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্র আপনাকে কি করতে হবে, শর্ট সিলেবাস যেটা রয়েছে এই শর্ট সিলেবাসটা খুব সুন্দর করে ভালোভাবে শেষ করতে হবে। দেখেন এখানে দাগ দেওয়া আছে, এই শর্ট সিলেবাস গুলো আপনাকে কি করতে হবে, খুব সুন্দরভাবে এগুলোর গুরুত্বপূর্ণ লাইন, তারপরে কবি পরিচিতি, গুরুত্বপূর্ণ লাইন, তারপরে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, যেটাই বলেন না কেন, এগুলো আপনাকে ভালোভাবে শেষ করতে হবে, শব্দার্থ গুলো শেষ করতে হবে। তাহলে আপনার বাংলার প্রথম পত্র যেটা রয়েছে এটার উপর অনেক ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। তো আমরা দেখেন এখানে কিছু লিখে রাখছি আপনার সুবিধার্থে, লেখক পরিচিতি, শব্দার্থ, তারপরে গুরুত্বপূর্ণ লাইন, পাঠ পরিচিতি, আর বাংলা লিটারেচার যেটা আমি প্রথমে আলোচনা করছিলাম লিটারেচার নিয়ে। লিটারেচার নিয়ে আপনার টেনশন করতে হবে না। বিসিএস যে কোশ্চেন ব্যাংক রয়েছে এখানকার যে বিগত প্রশ্ন রয়েছে এগুলো একটু প্রথমে ভালোভাবে পড়ে নেবেন, একটু মানে এমসিকিউটা পড়ে নেবেন, পরে কি করবেন এটার ব্যাখ্যা যেটা রয়েছে ব্যাখ্যাটা একটু দেখে নেবেন। ব্যাখ্যাটা একটু দেখে নিলে আপনারা লিটারেচার নিয়ে ভাই কোনো টেনশনই করতে হবে না। তাহলে দেখেন বাংলা প্রথম পত্র আশা করি ক্লিয়ার। প্রথমে শর্ট সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট করে নেবেন। আমরা আশা রাখতেছি এবারও শর্ট সিলেবাসে আমাদের ভর্তি অ্যাডমিশন যেটা সেটা হবে, সমস্যা নাই। তো শর্ট সিলেবাস ভালোভাবে শেষ করে নেবেন। শেষ করে নেওয়ার পর কি করতে হবে আপনাকে, লেখক পরিচিতি যেটা রয়েছে, তারপর শব্দ অর্থ, পাঠ পরিচিতি অর্থাৎ গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে এগুলো সুন্দর করে শেষ করে নেবেন। তারপরে লিটারেচারের জন্য আপনাকে নির্ভর করতে হবে বিসিএস কোশ্চেন ব্যাংক যেটা রয়েছে সেটার উপর। প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে সেখান থেকে যতগুলো লিটারেচারের প্রশ্ন রয়েছে সব শেষ করে নেবেন। বাংলা এবং ইংরেজি দুইটাই কিন্তু বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে আমাদের ভালোভাবে পড়তে হবে লিটারেচারের অংশটি। আচ্ছা, এখন আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখব। বাংলা দ্বিতীয় পত্র, দেখেন এখানে ব্যাকরণ আইটেমস নিয়ে বলা হয়েছে। ব্যাকরণ আইটেমস দেখবো আমরা, শব্দের ব্যুৎপত্তি, শব্দের গঠন, তারপর সমাস, সন্ধি, পদ প্রকরণ, উপসর্গ, ধ্বনি তত্ত্ব। এই 6টা আইটেমস যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনার FA/SSS এর আর টেনশন করতে হবে না। FA/SSS আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি এগুলোর মধ্যে থেকে প্রায় কোশ্চেন এগুলোর মধ্যে থেকে আসতেছে। তো আপনার কি হবে কাজ, প্রথমে এই 6টা টপিকস ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। নেওয়ার পর আপনি অন্যান্য গুলোর দিকে যাবেন। তার মানে 6টা আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ট পড়তেই হবে। তারপরে দেখেন FSSS এর জন্য আমরা FSSS কোশ্চেন যখন অ্যানালাইসিস করলাম তখন দেখলাম আরো কিছু অংশ এখানে আমরা বাড়তে পাচ্ছি, যেমন ক্রিয়ার কাল, উচ্চারণ, তারপরে হইলো এই যে আমাদের বাক্য যে পরিবর্তন করা আর কি সেটা সরল, যৌগিক, জটিল, তারপরে এই যে ধ্বনি পরিবর্তন, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। তার মানে আপনি তো আর একটা ইউনিটে পরীক্ষা দেবেন না, দুইটাতেই পরীক্ষা দেবেন, FA/SSS, FSSS। তার মানে আপনি এই সবগুলো আইটেমসই, এখান থেকে এই আইটেমস এবং এখান থেকে আইটেমস, সবগুলো আইটেমসই অনেক ভালোভাবে দেখে নেবেন। তাহলে ইনশাআল্লাহ আপনার বিউপি, FA/SSS, FSSS এর আর কোনো চিন্তাই করা লাগবে না।
আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্রে আমরা একটু মুখস্থ আইটেমস দেখবো। আমরা কিন্তু দুটো ভাগে বিভক্ত করছিলাম, একটা হলো ব্যাকরণ আর একটা হলো আমাদের মুখস্থ আইটেমস বা মেমোরাইজিং টপিকস। তো আমরা দেখবো, চলেন। এখানে অনুবাদ যেটা রয়েছে সেটা পড়তে হবে, বানান পড়তে হবে, এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ, এই বিষয়গুলো আপনার অনেক ভালোভাবে শেষ করতে হবে। দেখেন, এটার জন্য আপনি ফলো করতে পারেন এই যে এটিএম যে বইটা রয়েছে, একটানা মুখস্থ বইটা আসলে অনেক ভালো, এই জন্য আমরা সাজেস্ট করতেছি। এই বইটা কিন্তু আপনি এখানে ফলো করতে পারেন। তো এগুলো আপনি কি করবেন জানেন, প্রথমে একটু যে আলোচনা দেওয়া আছে সেগুলো একটু পড়বেন, পড়ার পর বিগত প্রশ্ন যতগুলো রয়েছে সবগুলো একবার খেয়ে ফেলবেন ভাই। আপনার ঠোঁটস্থ থাকতে হবে সবগুলো। আর এগুলো কিন্তু অনেক চর্চার বিষয়, অনেক অনেক চর্চার বিষয়। এগুলো যত চর্চা করবেন তত আপনার ভালো মনে থাকবে। আরেকটা কথা বলি, বাংলা দ্বিতীয় পত্রের যে ব্যাকরণ যে টপিকটা রয়েছে, ব্যাকরণ যে টপিকটা রয়েছে, এটা ভাই নবম দশম শ্রেণীর বাংলা যে দ্বিতীয় পত্র যেটা আছে না, পুরাতন যে দ্বিতীয় পত্র রয়েছে, এই বইটা ফলো করবেন। এই বইয়ে যতগুলো উদাহরণ রয়েছে, এই উদাহরণগুলো যদি আপনি ভালোভাবে মনে রাখতে পারেন ভাই, তাহলে আপনারা আর কখনোই মানে চিন্তাই করা লাগবে না। এই উদাহরণগুলো থেকে বিগত বছর আমরা দেখছি প্রায় প্রশ্ন এসে থাকে, শুধু আমাদের অ্যাডমিশন না, জব প্রিপারেশন, জব ভর্তি পরীক্ষা যেটা যাবতীয় যা যা আছে সবগুলোতেই কিন্তু চলে আসে এই বাংলা দ্বিতীয় পত্রে যে উদাহরণগুলো রয়েছে। আপনার এখন ওইদিকে টেনশন করা লাগতেছে না, আপনার আগে অ্যাডমিশন যেটা সেটা নিয়ে টেনশন করেন। তো অ্যাডমিশনের জন্য আপনাকে কি করতে হবে, উদাহরণগুলো অনেক ভালোভাবে পড়তে হবে এবং বিগত বছরে যত প্রশ্ন রয়েছে সব ভালোভাবে পড়তে হবে। বিগত বছরের প্রশ্নের জন্য আপনি অভিযাত্রী যে বইটা রয়েছে সেটা ফলো করতে পারেন। অভিযাত্রী এই বইটা থেকে আপনি কি করবেন, বিগত বছরের সবগুলো প্রশ্ন এখান থেকে সুন্দর করে দেখে নেবেন। প্রথমে টপিকস ক্লিয়ার করবেন, তারপরে বাংলা দ্বিতীয় পত্র থেকে উদাহরণগুলো ক্লিয়ার করবেন, তারপরে আপনি ক্লিয়ার করবেন কি যতগুলো বিগত এমসিকিউ রয়েছে সবগুলো এমসিকিউ সুন্দর করে দেখে নেবেন। আচ্ছা, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমরা বাংলা ইংরেজি কমপ্লিট করে ফেললাম। তো দেখো, 10 সেপ্টেম্বর থেকে আমাদের 3টা ব্যাচ শুরু হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 আর বিউপি এফএ ডাবল এস এফ ট্রিপল এস। দেখো, এই ফাউন্ডেশন 1 যেটা, এটা অ্যাকচুয়ালি যাদের জন্য, এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য। তারপর সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, এটা হলো সেকেন্ড টাইমারদের জন্য। এই দুইটা ব্যাচ আমাদের 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত এখানে ক্লাস, এক্সাম সবগুলোই চলতেই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর একটা কথা, সেটা হলো এফ এ ডাবল এস এফ ট্রিপল এস, এই ইউনিটে যারা পরীক্ষা দেবা তারা এই কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। এটা জাস্ট বিউপির জন্য। আর এই দুইটা একেবারে শেষ পর্যন্ত চলতে থাকবে। কিভাবে চলতে থাকবে, দেখো সামনে আমাদের বিউপি পরীক্ষা, তাহলে এখন বিপি স্টাইলে ক্লাস হবে। সামনে ডিউ পরীক্ষা, ডিউ স্টাইলে ক্লাস হবে। সিউ পরীক্ষা, সিউ স্টাইলে ক্লাস হবে। তারপরে এগুলো যে ক্লাস নেওয়া হচ্ছে, ক্লাসের উপর এক্সাম নেওয়া হবে। তারপরে মেমোরাইজিং যে টপিকসটা রয়েছে সেটার উপর আলাদা এক্সাম নেওয়া হবে, মুখস্থ টপিক যেটা আর কি। এরকম করে এই দুইটা ব্যাচ আমাদের কার্যক্রম চলতেই থাকবে। তো দেখো, সব কোচিং এরকম করে চালাচ্ছে হয়তো বা বলতে পারো তোমরা, তবে আপনাদের অ্যাকচুয়ালি অতিরিক্ত কি রয়েছে, অতিরিক্ত হলো দেখো, আমরা গুগল ম্যাপ প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ডিজিটাল বোর্ডে ক্লাস নেই। আমরা কিন্তু সবগুলো ক্লাসই ডিজিটাল বোর্ডের মাধ্যমে নেব। তো এখানকার মেইন সুবিধা হলো আনমিউট করে তুমি প্রশ্ন করতে পারবা। ক্লাস চলাকালীন তুমি একটা টপিক বুঝতে পারতেছো না, তুমি ডিরেক্ট মেন্টরকে বলবে যে ভাই আমি এই বিষয়টা বুঝতে পারতেছি না, যদি আরেকবার বলতেন তাহলে আমার অনেক ভালো হইতো। তাহলে এই বিষয়টা তুমি এখানে কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছ। এখানে আমার কষ্ট করে কমেন্ট করা লাগবে না, জাস্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবা। আর ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে একটু নক দাও, তোমাকে ডিটেলস জানাই দেওয়া হবে। আচ্ছা দেখো, তাহলে যদি তুমি একবারই চাও যে আমাদের এখানে সিটটা কনফার্ম করতে, তাহলে জাস্ট এই নাম্বারে একটু আমাদের টাকা পাঠিয়ে, এই যে বিকাশ, নগদ, রকেট, টাকা সেন্ড মানি করে, আর তুমি কি করবা, জাস্ট এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে ব্যাচে অ্যাড করে নেওয়া হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা চলো, আমাদের একটু মেন্টরদের সাথে তোমার পরিচয় করাই দেই। আবির মাহমুদ রয়েছে, আমি যে বেসিক ক্লাসের কথা বললাম, ও এই ক্লাসগুলো নিয়েছে। এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে যে ইংরেজিতে অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনা করতে হয়। তারপর দেখো জারিন তাসনিম আপু, রাজশাহী ইউনিভার্সিটির, পেথা আপু ঢাকা ইউনিভার্সিটি, দিলরুবা দেনা আপু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের সব ইউনিভার্সিটি থেকে মেন্টর রয়েছে। তোমার যে কোনো ইউনিভার্সিটি সম্পর্কে জানার দরকার, আমাদেরকে জাস্ট নক দিবা, আমরা এই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। ব্যাচে অ্যাড হওয়ার মাধ্যমে আমরা যে 5 জন রয়েছি, আমাদের কাছে ফুল অ্যাক্সেস পেয়ে যাবা। দিনরাত 24 ঘন্টা তোমার যে কোনো সমস্যা জাস্ট আমাদেরকে নক দিবা, আমরা সেটা সলভ করে দেব। আমরা জাস্ট তোমাদের প্রশ্নের জন্য অপেক্ষা করে থাকি যে তোমরা আমাদের প্রশ্ন করবে, আমরা সেটা উত্তর দিয়ে দেব। দেখো, এনাদের সবগুলোর মেরিট কিন্তু অনেক ভালো, 27তম, 210তম, তারপরে 17তম। আর সৌভাগ্যজনক ভাবে এনারা 3 জনই কিন্তু আমাদের ব্যাচের স্টুডেন্ট। সো আমাদের ব্যাচে কিভাবে পড়ানো হয়, তারা কিভাবে স্যাটিসফাইড হয়েছে, আপনারা কিভাবে স্যাটিসফাইড হবেন, এগুলো কিন্তু এনারা ভালোভাবে বুঝবে। তো এই অ্যাক্সেসটা আপনারা ব্যাচে অ্যাড হয়ে গেলেই পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে, আমাকে বা আবিরকে নক দিয়ে দিবেন, সমস্যা নেই, আমরা আপনার এই জিজ্ঞাসাটা উত্তর দিয়ে দেব। চলেন, তারপরে আমরা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আমাদের অনেক বেশি ভয়, ভাই এটা ইংরেজিতে হয়ে থাকে, আমরা কিভাবে কি করব এবং কোন কোন টপিকস পড়তে হবে এবং বাংলা জিকেটা পড়ার পরে কিভাবে ইংরেজির জন্য প্র্যাকটিস করবেন, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব।
আচ্ছা, আমরা জিকে দুইটা ইউনিট দেখবো এখানে, এফ এ ডাবল এস আর এফ ট্রিপল এস। এই দুইটা জিকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। প্রথমে আমরা দেখবো এফ এ ডাবল এস এই ইউনিটে অ্যাকচুয়ালি কোন কোন জিকেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আপনার যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন, মানে আপনার যদি সিদ্ধান্ত হয়ে থাকে যে আপনি এফ এ ডাবল এস এ পরীক্ষা দেবেন, তাহলে ভাই এই ইম্পর্টেন্ট টপিকস গুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। এই ইম্পর্টেন্ট টপিকস পড়ে তারপরে আপনি পরীক্ষার হলে যাবেন। দেখি আমরা প্রথমে আমাদের রিসেন্ট ইস্যু নিয়ে আলোচনা করতে হবে। রিসেন্ট বিভিন্ন ধরনের ইস্যু এবার হয়েছে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন ধরনের আমাদের মেগা প্রজেক্ট রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে কোনো যদি পুরস্কার পেয়ে থাকে, বিভিন্ন যে পুরস্কার দেওয়া হয় না, এই পুরস্কার নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, মানে আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো আমি মনে করি এই যে রিসেন্ট যে টপিকস যেটা রয়েছে না, এই রিসেন্টের জন্য আপনি আমাদের একটা ক্লাস ফলো করতে পারেন। এই বিউপির আগে আমরা কিন্তু একটা বিউপি রিলেটেড, যে বিউপিতে যেরকম রিসেন্ট থেকে প্রশ্ন আছে সেইরকম একটা আমরা ক্লাস নিব। এই ক্লাসের মধ্যে ডিটেলস সবগুলো পেয়ে যাবেন, রিসেন্ট যত আপডেট ইনফরমেশন সবগুলো এখানে পেয়ে যাবেন। তো দেখেন রিসেন্টের মধ্যে আপনার অ্যাকচুয়ালি কি কি পড়তে হবে এটা আমি একটু ক্লিয়ার করে দেই আপনাকে। আমাদের দেশ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য, দেশের যে আপডেট ইনফরমেশন সেটা অবশ্যই অবশ্যই পড়তে হবে, এবং প্রাইস যেটা রয়েছে, বিশেষ করে নোবেল প্রাইসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং আগামীতে যে বিভিন্ন ধরনের খেলাধুলা হবে, বা আমাদের এই এখন যে খেলাধুলা হচ্ছে, এই যে খেলাধুলা রিলেটেড যে পুরস্কার পাইছে বা বাংলাদেশ জিতছে বা কোথায় খেলা হবে আগামী বিশ্বে, এই রিলেটেড সবগুলো পড়তে হবে। বিশ্বকাপ, তারপরে অলিম্পিক, এগুলো সব কিন্তু সুন্দর করে দেখতে হবে। তারপরে ইকোনমিক এন্ড বাজেট, আমাদের দেশের ইকোনমিক বাজেট সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে। ফার্স্ট ইন বিডি, মানে প্রথম রাষ্ট্রপতি কে, দেশের প্রথম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রথম মহাপরিচালক কে ছিল, এই রিলেটেড যে বিষয়গুলো আমাদের সবগুলো কিন্তু ভালোভাবে দেখতে হবে। ফার্স্ট ইন বিডি এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। আর পাকিস্তান এন্ড ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড এটার যে গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে, যেমন আমাদের পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, তারপরে আমরা দেখলাম যে বেঙ্গল প্রেসিডেন্সি গঠন করা হয়েছে, মানে বাংলা, বিহার, উড়িষ্যা। তারপরে আমরা দেখলাম হইলো বঙ্গভঙ্গ, তারপরে বঙ্গভঙ্গ রদ, এরকম টাইপ যে আরো ইনফরমেশন রয়েছে, ভারত স্বাধীনতা আইন, ভারত শাসন আইন, মল্লিমিন্টো সংস্কার আইন, এগুলো গুরুত্বপূর্ণ যে টপিকস, এগুলো আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে অবশ্যই অবশ্যই পড়তে হবে, এটা পড়বেন এখান থেকে। তাহলে পাকিস্তান, পাকিস্তানের তো আমাদের আর বলতে হবে না যে কি কি পড়তে হবে। আমাদের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তির সংগ্রাম, সবগুলো আমাদের পড়তে হবে। লিবারেশন ওয়ার অর্থাৎ আমাদের মুক্তির সংগ্রাম, এটার সাথে জড়িত ব্যক্তি, মার্চের গুরুত্বপূর্ণ ঘটনা, মুজিবনগর সরকার, এই রিলেটেড যত ইনফরমেশন রয়েছে সব আমাদের পড়তে হবে। এবং মুক্তিযুদ্ধের সময় কোন কোন দেশ সাহায্য করেছে, কিভাবে সাহায্য করেছে তারা, তারপরে যে কনসার্ট যেটা হয়েছে, তারপরে আমরা বিভিন্ন ধরনের গান, তারপরে উপন্যাস, গল্প লেখা হয়েছে এই মুক্তি সংগ্রামের উপর, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে সংবিধান, বাংলাদেশের যে সংবিধান রয়েছে, এই সংবিধান রচনা যে করা হয়েছে, এটার সাথে যে জড়িত যে ব্যক্তিগুলো রয়েছে, এই ব্যক্তিগুলো সম্পর্কে জানতে হবে, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সম্পর্কে জানতে হবে, তফসিল সম্পর্কে আমাদের জানতে হবে। গভর্নমেন্ট সিস্টেম, গভর্নমেন্ট এখন আসলে কিভাবে চলতেছে এটা আমাদের সম্পর্কে জানতে হবে। ট্রাইব বা উপজাতি যেটা রয়েছে, উপজাতি এরা সবসময় প্রায় আলোচনায় থাকেই, পাহাড়ে মাঝে মধ্যে ঝামেলা হয়, উপজাতি সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপর যদি দেখি আমরা ফিল্ম অ্যান্ড কিস সং, বিভিন্ন ধরনের যে গান রয়েছে, মুভি রয়েছে, এগুলো বেশিরভাগ যে যুদ্ধের উপর, মানে মুক্তিযুদ্ধের উপর যে ভিত্তি করে যেগুলো হয়ে থাকে, এগুলোর মধ্যে থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে। তারপর যে রিভার, রিভার কোন জেলায় কোন রিভার অবস্থান করতেছে, কোন রিভার কার সাথে মিলিত হয়েছে, এই বিষয়গুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। কোন রিভার কোন জেলাতে আমাদের এখানে বাংলাদেশে প্রবেশ করেছে, এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর রিভার সম্পর্কিত কোনো যদি আপডেট ইনফরমেশন থাকে সেটা আমাদের পড়তে হবে। গত বছর যতগুলো প্রশ্ন আসছিল প্রায় রিভার নিয়ে, সবগুলো আপডেট ইনফরমেশন থেকে। তারপরে হিস্টোরিক্যাল প্লেস অফ বিডি, ইতিহাসের সাথে সম্পর্কিত যে বিভিন্ন স্থান, মহাস্থানগড়, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, এগুলো আমাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপর ওল্ড নেম, বিভিন্ন শহরের আগের যে নাম ছিল, যেমন পন্ডনগর, বর্তমান বগুড়া, এই টাইপ যেগুলো রয়েছে, এগুলো আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। ফেমাস বুকস, বিভিন্ন বিখ্যাত ব্যক্তি যারা রয়েছে, মানে ফেমাস পারসন যারা, তাদের যে বইগুলো, সেগুলো সচরাচর ফেমাস বুক হয়ে থাকে, এবং ওই বইয়ের মধ্যে ভালো কিছু পাওয়া গেলে সেটা হয়ে থাকে। তাহলে গুরুত্বপূর্ণ টপিকস বা গুরুত্বপূর্ণ যে ব্যক্তি যেগুলো রয়েছে আর কি, ফেমাস পারসন যেগুলো রয়েছে, এনাদের যে বইগুলো রয়েছে, এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপরে জিওগ্রাফিক্যাল প্লেস অফ ওয়ার্ল্ড, বিশ্বের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। বিশ্বের নদ নদী বলতে পারেন আপনি, বিশ্বের পাহাড় পর্বত, ঝর্ণা, জলপ্রপাত, বা ইতিহাসের সাথে রিলেটেড যে গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এগুলো আমাদের পড়তে হবে। স্টেট বা আমাদের প্রণালী, এই প্রণালী সম্পর্কেও কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে, কোন প্রণালী কোথায় অবস্থান করতেছে। তারপরে ক্যাপিটাল এন্ড কারেন্সি, গুরুত্বপূর্ণ আলোচিত যে দেশগুলো, সেগুলোর ক্যাপিটাল এবং কারেন্সি সম্পর্কে জানতে হবে, এবং যে দেশগুলো সবসময় হাইপে থাকে সেগুলোকেও আমাদের ভালোভাবে জানতে হবে। তারপর ইউনাইটেড নেশনস এন্ড আদার অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন থেকে মেইনলি যে প্রশ্ন আছে সেটা হলো আপডেট।
তার মানে অর্গানাইজেশনে যে সদস্যপদ যেটা চেঞ্জ হয়েছে বা সদস্যপদ নিজের সদস্যপদ বাতিল করছে, এইরকম যে সংস্থাগুলো রয়েছে সেগুলো সংস্থা আপডেট এবং বেসিক দুইটা ইনফরমেশনে আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে পড়তে হবে। অনেক সময় আপডেট থেকে কোশ্চেন না করে বেসিক থেকে কোশ্চেন করে দেয়, সো এইদিকে কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখবেন। তারপর দেখেন সায়েন্স এন্ড টেকনোলজি, এটা আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না, মাঝে মাঝে দুই একটা প্রশ্ন দিয়ে দেয়। তো আপনার যদি অতিরিক্ত সময় থেকে থাকে, আপনার যে বইটা রয়েছে সেখানে কিছু দেখবেন গুরুত্বপূর্ণ আবিষ্কার দেওয়া আছে, এটা এই আবিষ্কার করছে, এটা ও আবিষ্কার করছে, এই বিষয়টা আপনি দেখে নিতে পারেন। তারপর বিউপি রিলেটেড, আপনি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাকে হালকা পাতলা কিছু জানতেই হবে, জেনে তারপরে সেখানে যাইতে হবে। তারপরে আমরা দেখি চলেন FSSS, আপনি এখন কাজ কি করবেন, FSSS FSSS দুইটাই এক জায়গায় করবেন, এক জায়গায় করে পড়বেন। দেখেন এখানে রিসেন্ট টপিকস এর মধ্যে কয়েকটা হাইলাইট করা হয়েছে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল দুটো একত্র করে প্রাইজ, বিভিন্ন ধরনের যে পুরস্কার দেওয়া হয়, ধরেন বাংলা একাডেমি পুরস্কার, তারপরে 21 পদক, তারপরে আমরা দেখলাম পুলিৎজার পুরস্কার, নোবেল প্রাইজ, এগুলো রয়েছে, এগুলো সব কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। বিভিন্ন ইভেন্টস মানে বিভিন্ন যে ঘটনা ঘটে সেগুলো দেখতে হবে, কন্ট্রাক্টস পড়তে হবে, চুক্তি যেগুলো করা হয়েছে, কোন দেশের সাথে আমরা চুক্তি করতে চাচ্ছি বা করব এই রিলেটেড, তারপরে আপডেট ইনফরমেশন, পরবর্তী বিশ্বে খেলা হবে মানে আগামী বিশ্বে কোন খেলা কখন হবে বা বর্তমানে যেগুলো হচ্ছে এগুলো জয়লাভ করতেছে কে, খেলাধুলা রিলেটেড প্রশ্ন হয়ে থাকে এখানে। তারপরে ইউনাইটেড নেশনস এর যে প্রিন্সিপাল অর্গানস যেগুলো রয়েছে জাতিসংঘের অঙ্গ সংস্থা সেগুলো পড়তে হবে, তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনিসেফ, তারপরে ইউনেস্কো, UN উইমেন, এই যে গুরুত্বপূর্ণ কিছু এখানে কি দেওয়া রয়েছে, সংস্থা দেওয়া রয়েছে, এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। FSSS এর অন্যতম একটা সাবজেক্ট হলো IR, আর এটা মেইনলি আলোচনা করা হয় আন্তর্জাতিক বিষয়াবলী মানে আন্তর্জাতিক নিয়ে আর কি, সেই জন্য এখানে আমরা মাঝে মধ্যেই দেখে থাকি যে সংস্থা যেগুলো রয়েছে এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এখানে যে ইম্পর্টেন্ট সংস্থা রয়েছে এগুলো তো আপনি পড়বেন, পড়ার পাশাপাশি আপডেট যদি হয় কোনো সংস্থা সেটার বেসিক সহকারে সব ভালোভাবে পড়ে নেবেন। মেইনলি আপনাদেরকে পড়তে হবে সদর দপ্তর কোথায়, তারপরে সদস্য পদ কতজন, তারপরে ইম্পর্টেন্ট কান্ট্রি বলতে আলোচিত যে দেশগুলো সেগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। ব্রিটিশ রুল, পাকিস্তান রুল, লিবারেশন ওয়ার, কনস্টিটিউশন, এগুলো সেম আগে যেভাবে সেরকম করে। ইম্পর্টেন্ট প্লেস, তারপরে প্লেসের নেম, এগুলো আমাদের ভালোভাবে দেখতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তো আমি আলোচনা করলাম টপিকস নিয়ে, এখন আমরা একটু দেখবো বই কি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বই বাংলার জন্য আমাদের যে ক্লাস স্লাইড রয়েছে এই ক্লাস স্লাইডটা আপনাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। বাংলা ফার্স্ট পার্ট যেটা রয়েছে বোর্ড বুক মানে টেক্সচুয়াল যে বুকটা রয়েছে সেটা ভালোভাবে পড়তে হবে, সেখানকার থেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ লাইন এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে বাংলা সেকেন্ড পার্ট যেটা রয়েছে ওল্ড এডিশন নবম দশম শ্রেণী, এটাও কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। এখানকার যত উদাহরণ রয়েছে উদাহরণ যদি আপনি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে কমন পেয়ে যাবেন। তারপরে এটিএম অর্থাৎ একটা না মুখস্থ যে বইটা রয়েছে সেখান থেকে আপনি কি পড়বেন, মেমোরাইজিং যে টপিকস রয়েছে সেটা পড়বেন। আর অভিযাত্রী থেকে কি পড়বেন, এই বোর্ড বই নবম দশম শ্রেণীর এইগুলো পড়ার পর, আমরা যে টপিকস গুলো দিয়েছি সেগুলো পড়ার পর অভিযাত্রী থেকে আপনি এমসিকিউ প্র্যাকটিস করবেন, যত বিগত এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ প্র্যাকটিস করবেন, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবেন আপনার প্রিপারেশন তত ভালো হবে। ইংলিশের জন্য আমাদের যে স্পেশাল হ্যান্ডআউট রয়েছে সেটা বা আপনি ক্লিফটোফেলস ফলো করতে পারেন। তারপরে বেসিক আমাদের যে ক্লাস স্লাইড রয়েছে এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ক্লাস যেগুলো নেওয়া হবে ইংরেজি অনেক সুন্দর করে ক্লাস নেওয়া হয়, আপনাদের যে 10টা ক্লাস দেওয়ার কথা বললাম এটা করলে আপনারা বুঝতে পারবেন। তারপরে মাস্টার গ্রামার যেটা রয়েছে এখান থেকে আপনি মেমোরাইজিং প্লাস গ্রামার যে টপিক রয়েছে দুইটাই ভালোভাবে কমপ্লিট করতে পারেন। আপনি চাইলে এক্সট্রা ভাবে টেক্সট প্যানাসিয়া কিনতে পারেন, এখান থেকে যে শব্দ অর্থ রয়েছে সেগুলো পড়তে পারেন। আচ্ছা, তারপরে আমরা অ্যাডিশনাল কিছু দেখবো, চলেন। সেটা হলো ঢাকা ইউনিভার্সিটির B+D কোশ্চেন ব্যাংক, এটা আপনার অবশ্যই লাগবে। আর একটা হলো BCS কোশ্চেন ব্যাংক, BCS কোশ্চেন ব্যাংক আর ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক, এগুলো থেকে কিন্তু বিগত প্রশ্ন হয়ে থাকে। আমরা জানি যে FSSS যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু বিগত বছর থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে, কারণ আর আগেও আসছিল। সো এই দুইটা বিষয় আপনার ক্লিয়ার করে তারপরে ভর্তি পরীক্ষা যাওয়া উচিত। আর এই কোশ্চেন ব্যাংক গুলো আসলে একটা আদর্শ মান এই BCS কোশ্চেন ব্যাংক। তারপর দেখি আমরা জিকের জন্য আপনি এই খন্দকার জিকে যেটা রয়েছে সেটা ফলো করতে পারেন। তারপর স্পেশাল আমাদের যে লেকচার, আমাদের পেইড বেসে যে লেকচারটা অনেক সুন্দর করে সাজানো হয়, আমরা একেবারে পর্যায়ক্রমিক ভাবে সাজাই। এই সাজানো যে লেকচার যেটা রয়েছে এই লেকচারটা যদি আপনি ফলো করেন ভালোভাবে এবং ক্লাসে অতিরিক্ত যে ইনফরমেশন দেওয়া হয় সেগুলো যদি ভালোভাবে নোট করে পড়েন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না জিকে নিয়ে। আচ্ছা, তারপরে আমরা নেক্সটে দেখি, এখানে চলেন বইগুলো দেওয়া রয়েছে। এই যে দেখেন এটিএম একটা না মুখস্থ, স্পেশাল হ্যান্ড নোট, খন্দকার জিকে, অভিযাত্রী, কোশ্চেন ব্যাংক পানকৌড়ি, মাস্টার, তারপরে BCS কোশ্চেন ব্যাংক নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ যেটা, আর এখানে শর্ট সিলেবাস প্রথমে যেটা দেখালাম সেটা কিন্তু দেওয়া আছে। তো দেখেন এগুলো বই হয়তোবা এগুলো বইয়ের চেয়ার একটু চেঞ্জ হয়ে যেতে পারে, আপনি কি করবেন একেবারে আপডেট যেটা একেবারে 2025-এর যেটা যদিও এখন বের করতেছে, অর্থাৎ আপনি একবার ধরে নেন যে লাস্ট এডিশন যেটা আপনি এইটা কিনে নেবেন, লাস্ট এডিশন 24-এর যে লাস্ট এডিশন এটা আপনি কিনে নেবেন তাহলেই হয়ে যাবে। আর ফাইনাল সাজেশন যেটা বের হবে এটা কিন্তু 2025-এর অবশ্যই লাগবে,
2025-এর, কারণ 25-এর দিকে যে আমাদের পরীক্ষার সম্ভাবনা রয়েছে। যদি তার আগে পরীক্ষা হয় তাহলে তার আগেরটা নেবেন, অর্থাৎ এক কথায় যে লাস্ট এডিশন যেটা সেটা আপনি কিনবেন ভাই, তাহলে হয়ে যাবে। এখন আমরা দেখবো যে কোন ফ্যাকাল্টিতে কয়টা করে বিভাগ রয়েছে এবং আসন সংখ্যা রয়েছে। আমরা দেখি এফএসটি যেটা সায়েন্স ইউনিট, এখানে কয়টা রয়েছে, বিভাগ সংখ্যা 3টা রয়েছে, মোট আসন 150টা। এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তারপরে এফএডাবলএস যে ইউনিটটা রয়েছে, এখানে বিভাগ সংখ্যা মোট 6টা, আসন সংখ্যা 350টা। এখানে সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে। তারপরে এফবিএস যেটা বিজনেস স্টাডিজ, এখানে মোট 5টা বিভাগ রয়েছে, আসন সংখ্যা 500টা। এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। তারপরে ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অর্থাৎ এফএসএস যেটা, এখানে মোট 4টা বিভাগ রয়েছে, আসন সংখ্যা 250টি। এখানেও সবাই পরীক্ষা দিতে পারবে। জাস্ট এফএসটি যেটা, এখানে শুধু সায়েন্সের পোলাপান যারা তারা একমাত্র পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে সাবজেক্ট গুলো দেওয়া আছে, এখানে আমরা একটু দেখি। এফবিএস যেটা, এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে বিবিএ জেনারেল যেটা, সেটা ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই সাবজেক্ট গুলো রয়েছে। প্রতি বিভাগে 100টা আসন করে, মোট কয়টা আসন রয়েছে এখানে, 500টা আসন রয়েছে। তারপরে এফএডাবলএস যেটা ইকোনমিক্স, তারপর ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংলিশ, পাবলিক অ্যাড, সোশিওলজি, অর্থনীতি বিভাগে 100টি, বাকি মোট 5টা যে বিভাগ রয়েছে অর্থনীতি বাদ দিয়ে, এই 5টাতে মোট 50টা করে, মোট 250টা আসন রয়েছে। তারপরে এফএসএস যেটা ইন্টারন্যাশনাল রিলেশনস, ল, তার মাস কমিউনিকেশন, জার্নালিজম, পিস এন্ড কনফ্লিক্ট, এখানে মোট কয়টা সাবজেক্ট রয়েছে, আইআরএ 100, লতে 100, জার্নালিজমে 50। তো এই যে সাবজেক্টগুলো রয়েছে এখানে আমি দেখাই দিলাম সুন্দর করে। আচ্ছা, তারপরে আমরা দেখি চলো পরীক্ষার মান বন্টনটা অ্যাকচুয়ালি কিভাবে হয়ে থাকে, এটা আমি আলোচনা করেছিলাম। 100 নম্বরে যে পরীক্ষা হবে সেটা কততে কনভার্ট করা হবে, 55 এ। বাকি 45 কই থেকে আসবে, এসএসসি এবং এইচএসসি থেকে আসবে। 100 নম্বরে এমসিকিউ হবে, লিখিত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই 100 নম্বরের জন্য সময় বেঁধে দেওয়া হয় কত, 1 ঘন্টা, যেটা পরবর্তীতে কততে কনভার্ট করা হয়, 100 মার্ককে 55%-এ কনভার্ট করা হয়। প্রতিটা ভুল উত্তরের জন্য তোমার মার্ক কত করে কাটা যাবে, 0.25। তুমি যেটা প্রশ্ন ভুল করছো সেটার জন্য তো 1 কাটায়, প্লাস তোমার যে ভুল কিসের জন্য করলে এটার জন্য কত কাটা, 0.25। তার মানে তোমার 1.25। তার মানে তুমি যদি একটা প্রশ্ন ভুল করো, মোট যে মার্ক তুমি পাচ্ছ সেখান থেকে কত বাদ দিবা, 1.25 বাদ দিবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর এখানে একমাত্র বাংলা ছাড়া সবগুলো প্রশ্ন ইংরেজিতে করা হয়ে থাকে। দেখো তুমি যদি ইউনিভার্সিটি চান্স পেয়ে যাও, তারপর টপ রেজাল্ট করো, তাহলে তুমি এই যে এখানে দেখো দেওয়া আছে স্কলারশিপ গুলো, এই স্কলারশিপ গুলো এখানে পেয়ে যাবা। এটার জন্য এই যে সর্বনিম্ন জিপিএ 3.90, 3.80, 3.75, এই জিপিএ গুলো তোমার লাগবে, অর্থাৎ সিজি আর কি, সিজিপিএ গুলো লাগবে। এটা তোমার যখন চান্স পা তার পরবর্তী, এখন দেখানো হয়েছে যে তুমি আকর্ষিত হও, যে তুমি কিন্তু এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট স্কলারশিপ অর্জন করতে পারবা এই সিজি গুলো পাইলে। আচ্ছা, এটা আমাদের জন্য লাগতেছে না। গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখো, এটা অবশ্যই অবশ্যই তোমাকে জানতেই হবে। এফএসটি যেটা আইসি রয়েছে এবং সিএসসি রয়েছে, এই গ্রুপে পড়তে হলে তোমাকে অবশ্যই ম্যাথ উত্তর করতে হবে। আর ইএস যেটা রয়েছে, ইএস এর জন্য তোমাকে বায়োলজি উত্তর করতে হবে। আইসিএ, সিএসসি, ইএস, ম্যাথ প্লাস জীববিজ্ঞান উত্তর করা লাগবে। এটা তোমাদের জন্য লাগতেছে না সায়েন্স ইউনিটের জন্য। ভর্তিতে বিভিন্ন কোঠা রয়েছে, এর মধ্যে সেনাবাহিনীর জন্য কোঠা রয়েছে। আমরা জানি এখানে মোট কোঠা রয়েছে 30%, এর মধ্যে মিলিটারি কোঠা যেটা এটা 27%, মুক্তিযুদ্ধ কোঠা 2%, আর 1% হইলো উপজাতি কোঠা মানে ট্রাইব কোঠা, ফ্রিডম ফাইটার ট্রাইব, আর 30% এটা হলো মিলিটারি। আর নরমাল মানে আমাদের সাধারণের জন্য সবার কত, এটা 70%। তার মানে মিলিটারি কোঠায় কিন্তু এখানে 27%। অর্থনীতি পড়তে চাইলে অর্থনীতি, পরিসংখ্যান, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, যে কোনো একটা সাবজেক্টে এইচএসসি বা এসএসসি তে থাকাই লাগবে, এবং সেটা সর্বনিম্ন এ মাইনাস পেতে হবে। এ মাইনাস এর নিচে যদি পাও তাহলে তুমি কিন্তু সাবজেক্ট পাবা না। ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা রয়েছে এটা পাইতে হলে তোমাকে এইচএসসি তে গণিত, পরিসংখ্যান থাকা লাগবে, এবং এখানে ন্যূনতম এ মাইনাস পাইতে হবে। এ মাইনাস এর নিচে যদি পাও তাহলে তুমি সাবজেক্ট পাবা না। ইংলিশে পড়তে চাইলে এসএসসি, এইচএসসি উভয় পরীক্ষাতে ইংরেজিতে এ মাইনাস তোমার পাওয়াই লাগবে, এটা ন্যূনতম। তার মানে কিন্তু এখানে সাবজেক্ট কন্ডিশনটা রয়েছে, আমরা যেটা প্রথমে আলোচনা করছিলাম, সাবজেক্ট কন্ডিশন। দেখো কাটমার্ক সম্পর্কে একটা ধারণা, মানে সেফ জোন, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে কোশ্চেনটা কেমন হয়েছে। কোশ্চেনটা যদি হার্ড হয় কাটমার্কটা কমে যাবে, কোশ্চেনটা যদি সহজ হয় কাটমার্কটা বেড়ে যাবে। আমরা গত বছর অ্যানালাইসিস করে যে বিষয়টা বের করছি সেটা হলো এফএডাবলএস, এটাতে যদি সাবজেক্ট পেতে চাও তোমার অবশ্যই 62 প্লাস পাইতেই হবে। আর এফট্রিপলএস যেটা রয়েছে এটাতে পাইতে হলে তোমার কত লাগবে, 65 প্লাস। তোমার ভাই এখন এগুলো টার্গেট না, তোমার টার্গেট হলো এখন যে আমি 100 এর মধ্যে 80 আমার লাগবে, এইরকম করে টার্গেট করো, তুমি বুঝতে পারছো? এরকম টার্গেট করে পড়াশোনা করো, বাকিটা যেটা হয় আর কি। আচ্ছা, আমি আবার একটু দেখাই আমাদের ইংলিশ বেসিক ক্লাস 10টা ফ্রি ক্লাস, এটা সবার জন্য। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিতে হবে, তাহলে এই সবগুলো ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই।
তারপর দেখো তোমরা ইতিমধ্যে জানো যে আমাদের 10 সেপ্টেম্বর 3টা ব্যাচ শুরু হবে, ক্লাস শুরু হয়ে যাবে। এগুলোর প্রধান যে আকর্ষণ সেটা হলো আমাদের ক্লাসগুলো গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে হবে। এখন যেটা দেখতে পাচ্ছ 86 ইঞ্চি ডিজিটাল বোর্ড, এবং এই ক্লাস নেওয়াকালীন সময় তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারবে। দেখো আমার এখানে যদি তুমি কিছু না বুঝতে পারো, এখন তাহলে তোমার কি করতে হবে, তুমি যে চ্যানেল থেকে দেখতেছো সেখানে কমেন্ট করতে হবে যে ভাই আমি এই জায়গায় বুঝি নাই। যখন তোমাদের বেসিক ক্লাসগুলো করবা, তুমি ডিরেক্ট আনমিউট করে বলতে পারো যে ভাই আমি এই জায়গায় বুঝি না, আমাকে একটু বোঝাই দেন, একবার ডিরেক্ট, কোনো কমেন্ট করার প্রয়োজন নাই। দেখো ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1 এটা হলো কাদের জন্য, ফার্স্ট টাইমার তারা। সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2 এটা হলো সেকেন্ড টাইমারদের জন্য। এই দুইটা একেবারে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। আর জাস্ট তুমি যদি বিউপির প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এই ইউনিটে আমাদের যে ব্যাচটা রয়েছে সেটাতে ভর্তি হয়ে যেতে পারো। এখানে FASS FSSS এই ইউনিট নিয়ে কাজ করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ডিটেইলস জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে নক দিতে পারো। আর তুমি যদি ডাইরেক্ট একবারে টাকা সেন্ড করে সিটটা কনফার্ম করতে চাও, জাস্ট এখানে নক দাও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আমাদের টিমমেটকে দেখাই, আবির মাহমুদ, আশা করি আবির মাহমুদের পরিচয় তোমাদের দেওয়া লাগবে না, সবাই চেনো। তারপর দেখো 3জন মেন্টর রয়েছে, জারিন তাসনিম, পৃথা আপু, তারপর দিলরুবা দিনা আপু রয়েছে, তারপর আমি রয়েছে এখানে। আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে ফুল অ্যাক্সেস পেয়ে যাবা। তোমার যখন যে প্রবলেম, জাস্ট আমাদেরকে নক দেবা, তাহলে আমরা সেটা সলভ করে দেব। আমরা মেন্টাল প্যানেল তোমাদেরকে দেখাইছি। তারপরে দেখো আমাদের যে সাকসেস রয়েছে, তুমি অ্যাকচুয়ালি আমাদের সাথে কিসের জন্য আমাদের সাথে তোমার প্রিপারেশনটা নিবা, আমাদের সাথে তোমার জার্নিটা চালিয়ে যাবা, আমাদের সাকসেস লিস্টটা তুমি একটু দেখতে পারো যে আমাদের 310 জন প্লাস চান্স পেয়েছে। এখানে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার কিসের জন্য এই কোর্সগুলোতে ভর্তি হওয়া প্রয়োজন, এবং যারা চান্স পেয়েছে ওদের সব ডিটেলস দেওয়া আছে, ওদের কাছ থেকে যোগাযোগ করে আমাদের সাথে ভর্তি হতে পারো। আচ্ছা, তারপরে আমরা দেখি, চলো দেখো এখানে একটা সুন্দর লাইন লেখা আছে যে আপনার জান পাখি ময়না পাখি বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করবে না। এখনকার যে যুগ ভাই, জান পাখি ময়না পাখির উপর কোনো বিশ্বাসই রাখা যাবে না, কোনো বিশ্বাসই না। জাস্ট কি করতে হবে, এখন পরিশ্রম করতে হবে, আর একমাত্র পরিশ্রমই কখনো তোমাকে বেইমানি করবে না। তার মানে এই মুহূর্তে তোমার কিসের উপর নির্ভরশীল হতে হবে, পরিশ্রম। এখন জান পাখি ময়না পাখিকে বাদ দাও ভাই, জান পাখি ময়না পাখির চিন্তা পরে। তুমি যদি ইউনিভার্সিটি চান্স না পাও, তোমার জান পাখি ময়না পাখি আরেকজনের জান পাখি ময়না পাখি হয়ে যাবে, বুঝতে পারছো? তোমার এখন কি টার্গেট করতে হবে, ইউনিভার্সিটিতে যেমনি হোক চান্স পাইতে হবে। মেইন টার্গেট তোমার এখন ইউনিভার্সিটি। আর বেশি বেশি পরিশ্রম করো, তাহলে তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। আর আমরা যেভাবে যে টপিকস গুলো দেখালাম তোমাদেরকে, এগুলো যদি ভালোভাবে কমপ্লিট করো তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো সমস্যা নাই। দেখো তুমি যদি আমাদের ফ্রি ব্যাচে জয়েন হও, ফ্রি ব্যাচে জয়েন হওয়ার মাধ্যমে আমাদের যে ফ্রি ক্লাসগুলো রয়েছে, বিভিন্ন সাজেশন রয়েছে, এগুলো পেয়ে যেতে পারবা। ডেসক্রিপশন বা কমেন্টে লিংক দেওয়া আছে, এখানে থেকে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা, মোটামুটি আমরা এটুকুই আমাদের আলোচনা ছিল অ্যাকচুয়ালি। তো আমি তোমাদের সাথে ছিলাম উইলান অ্যাডমিশন কেয়ার থেকে রাকিবুল ইসলাম।